কিছু পথ আমাদের গন্তব্যে পৌঁছে দেয়, আবার কিছু পথ আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক সুদূর অতীতে। আজ আমরা বেরিয়েছি ঠিক তেমনই একটি পথে, এক এমন অতীতের খোঁজে যার শুরু হয়েছিল ২৫০০ বছর আগে হারিয়ে যাওয়া চন্দ্রকেতুগড়ের প্রাচীন সভ্যতার মাটিতে। সেই পথ ধরেই পৌঁছে যায় ধান্যকুড়িয়ায়, যেখানে বিশাল ফটকগুলো আজও পাহারা দেয় হারিয়ে যাওয়া দিনের স্মৃতি। যেখানে একদিন আলোয় ভরে থাকতো এই প্রাসাদগুলো, আর আজ সময় নীরবতা তাদের একমাত্র সঙ্গী। গায়েনদের ঐশ্বর্য, সাওদের ইতিহাস আর বল্লভদের স্বপ্ন সব কিছু যেন এখনও রয়ে গেছে এই পুরনো দেওয়ালগুলোর গায়ে। বছরের পর বছর ধরে তারা অপেক্ষা করছে কেউ এসে তাদের গল্পটা আবার শুনবে বলে। তাই আজ আমরা শুধুমাত্র কয়েকটা রাজবাড়ি দেখতে আসিনি, আমরা এসেছি হারিয়ে যাওয়া বাংলার কিছু ছেঁড়া পাতা আবার পড়তে। তাই চলো আজ আমাদের সাথে তোমরাও শুরু করো ২৫০০ বছর আগে হারিয়ে যাওয়া চন্দ্রকেতুগড় এবং ধান্যকুড়িয়ার বিশিষ্ট রাজবাড়িগুলোর ইতিহাস দেখতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও ওয়েলকাম জানাই প্রায় ২৫০০ বছর আগে হারিয়ে যাওয়া একটা শহরের ধ্বংসাবশেষ থেকে। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমরা ঘুরে দেখবো কিছু ঐতিহাসিক স্থান। তো কোন কোন ঐতিহাসিক স্থান আমরা ঘুরে দেখছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। কলকাতা থেকে চন্দ্রকেতুগড় ও ধান্যকুড়িয়ার পৌঁছানোর একাধিক উপায় রয়েছে। যদি ট্রেনে যেতে চাও তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লাইনের ট্রেনে হারোয়া বা ব্যারাচাপা সংলগ্ন যে কোনো স্টেশন পৌঁছে সেখান থেকে টোটো কিংবা স্থানীয় গাড়িতে চন্দ্রকেতুগড় ঘুরে দেখা যায়। আর যদি নিজের গাড়ি বা বাইকে যাত্রা করো তাহলে কলকাতা থেকে বারাসাত হয়ে টাকি রোড ধরে প্রায় ১.৫ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে চন্দ্রকেতুগড়। আর চন্দ্রকেতুগড় ঘোরার পর সেখান থেকে অল্প দূরত্ব পেরোলেই তোমরা পেয়ে যাবে ধান্যকুড়িয়া। কলকাতা থেকে প্রায় ১ ঘন্টা জার্নি করে অ্যাটলাস আমরা চন্দ্রকেতুগড়ে এখানে এসে পৌঁছে গেছি। তো গেট থেকে ঢুকছি, জাস্ট আমরা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি এক এক করে। চন্দ্রকেতুগড় গড়ের গেট থেকেই আমরা ঢুকছি। এবার ঢোকার পরেই দেখো পুরো চারিদিকে পূর্ণ ইটের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর বাঁদিকে এখানে একটা বোর্ড রয়েছে, এই জায়গার সম্বন্ধে কিছু ডিটেলস দেওয়া রয়েছে যে কত সালে এটা শুরু হয় এখানকার খনন কার্য। আর এই জায়গাটাকে বলা হয় বড়মেরে ঢিপিও বলা হয়, তার পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখো এই জায়গাটার সেভাবে তো কোনো টিকিট মূল্য নেই এখানে এন্ট্রি করার জন্য, বাট যদি ঐতিহাসিক দিক দিয়ে দেখতে যাও এই জায়গাটার পুরো একটা সুন্দর বিশেষত্ব রয়েছে যেটা ভিডিওতে বলবো তোমাদেরকে। সত্যি ভাবতে অবাক লাগে যে আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে তৈরি করা একটা প্রত্নতাত্ত্বিক জায়গাতে এই মোমেন্টে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো চলো পুরো জায়গাটা দেখাতে দেখাতে তোমাদেরকে এই জায়গাটা হিস্ট্রি সম্বন্ধে কিছু বলি। আসলে এই জায়গাটার নাম চন্দ্রকেতুগড় কেন হয়েছে? চন্দ্রকেতু বলে কোনো রাজা এখানে কিন্তু ছিলেন না, মানে অন্তত হিস্ট্রিতে ওনার কোনো উল্লেখ পাওয়া যায় না। এখানকার লোকাল কিছু লোকের কথা অনুসারে বা লোকাল কিছু আরবান লেজেন্ড রয়েছে, তার নাম অনুসারে চন্দ্রকেতু বলে কোনো একটা রাজা ছিলেন এবং সেই হিসেবে জায়গাটার নাম চন্দ্রকেতুগড়। আর যদি তোমরা সময়কাল সম্বন্ধে জানতে চাও তাহলে জানাবো যে খ্রিস্টপূর্ব ৪০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দে এই জায়গাটা তৈরি হয়েছিল এবং এটা সেই সময়কার একটা নগর কেন্দ্র ছিল। বিদ্যাধরী বলে কোনো একটা নদী ছিল, সেই নদীর পাশেই এই জায়গাটা তৈরি হয়েছিল। বেসিক্যালি এখান থেকে পুরো ব্যবসা বাণিজ্য তখনকার দিনে কন্ট্রোল করা হতো এই জায়গা থেকেই। মানে বুঝতে পারছো তখনকার দিনে জায়গাটার কতটা বিশেষত্ব ছিল। এবং তারপর থেকে সময়কালে চলতে 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 এই জায়গাটা একসময় টিভিতে পরিণত হয় এবং 1957-এ আশুতোষ প্রত্নতাত্ত্বিক যে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে কলকাতার, তারা এই জায়গাটা পুরোটা এক্সকাভেশন করেন, ঠিক আছে। এবং এখন এই মোমেন্ট এটা সরকারের মধ্যে রক্ষণাবেক্ষণে রাখা রয়েছে। এবং পেছনে আমি দেখাতে বলবো, পেছনে যেটা দেখতে পাচ্ছ এই যে ঢিপিটা, এই ঢিপিটাকে বলা হয় খনা বড়মের ঢিপি। খনার বচন তোমরা ছোটোবেলায় অনেকেই পড়েছো, তো সেই নামানুসারেই এই জায়গাটার নাম রাখা হয়েছে। তো বেসিক্যালি ছোটো করে জায়গাটা হিস্ট্রি তোমাদেরকে বললাম, এবার একটুখানি জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। আপনার ফার্স্ট টাইম আসছেন? হ্যাঁ, ফার্স্ট টাইম আসছি। কেমন লাগে জায়গাটা? খুবই ভালো লাগছে। ভালো তো। ভালো লাগছে। কোথা থেকে আসা হচ্ছে আপনাদের? আমরা আসছি বেহালা থেকে। বেহালা থেকে? হ্যাঁ। ওকে ওকে, আমরাও কলকাতা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা কোথা থেকে? আমরা শিয়ালদা থেকে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক কেমন আছে। লাগছে জায়গাটা? খুবই সুন্দর লাগছে। কেমন লেগেছে? আমার দারুণ, এই জায়গাটার হিস্টোরিক্যাল একটা বেশ আলাদা একটা হিস্ট্রি আছে। এখন আমি শুনছি চন্দ্রকেতু মিউজিয়ামও রয়েছে। এখন খোলেনি, ওটা 11টায় খুলবে। ও আচ্ছা আচ্ছা, একটুখানি আপনাদেরকে সোজা গিয়ে ডান দিকে মারতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে ঢুকি ধনী
ধান্যকুড়িও যাবেন তো? আমরা ধান্যকুড়িও যাবো এরপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত কি 20 মিনিটস বেশিক্ষণ বলছে? লাগবে না, আপনার 15 মিনিটই লাগবে। ওটা কি গাড়ি মানে হ্যাঁ হ্যাঁ গাড়িতে, কাছে এনেছেন তো, হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। ঠিক তবে সব কিন্তু বাইরে থেকে দেখতে হবে। ভেতরে দুটো জায়গায় ঢুকতে ওই আপনি ওই দিচ্ছে। শাহবাড়িতে দেখতে পাবেন আর পল্লব বাড়ি, হ্যাঁ ওই দুটো হলে একটা গায়েন বাড়ি বাইরে- দেখতে পাবেন। না সে বাইরে আর থেকে রাসমঞ্চ ওটা দেখে নিতে পারেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো সেই ইতিহাস বিখ্যাত চন্দ্রকেতুগড়ের এসে আমরা পৌঁছেছি এবং এর একদম উপরে আমরা এসে দাঁড়িয়ে আছি। অ্যান্ড পুরো জায়গাটা খুব বেশি বড় না এখানে আসলে, এবং মানে তোমাদের মনে হবে না যে এত বড় একটা মার্কেটের মাঝখানে পুরো জায়গাটা রয়েছে। মানে দেখে মনে হবে না যে এরকম একটা পপুলার জায়গাতে মানে এতটা জনবসতি তার মাঝখানে এরকম একটা জায়গা থাকতে পারে। মানে আমিও প্রথমে দেখে সারপ্রাইজ হচ্ছি পুরো ব্যাপারটা দেখে। তো চন্দ্রকেতুগড় মোটামুটি আমাদের ঘোরা, পুরো জায়গাটা সত্যিই বেশ একটা রোমাঞ্চকর জায়গা। পুরো জায়গাটা যেহেতু এতটা ঐতিহাসিক ভ্যালু রয়েছে জায়গাটার, বেশ ভালো লাগলো। এবং এখান থেকে আমরা এরপর বেরিয়ে যাব ধান্যকুড়িয়ার উদ্দেশ্যে। ধান্যকুড়িতে বেশ কিছু রাজবাড়ি রয়েছে, যেটা তোমাদেরকে প্রথমেই বলা হয়েছিল যে ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এবং কিছু কিছু হিস্টোরিক্যাল প্লেস আজকে আমরা ঘুরে দেখব। তো সেই জন্যই আমরা এবার ধান্যকুড়ির দিকে চলেছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো। চন্দ্রকেতুগড় থেকে কিছুটা দূরত্বে রয়েছে চন্দ্রকেতুগড় সংগ্রহশালা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তবে এটা এখনও খোলেনি, যেহেতু এখন প্রায় 9:30 বাজে আর এটা খোলে 11টার সময়। তো এটা এখনও খোলেনি। তোমরা যদি চন্দ্রকেতুগড় ঘুরতে এসো ডেফিনেটলি এই সংগ্রহশালাটা একবার ঘুরে যেও। তো আমরা এই মোমেন্টে দাঁড়িয়ে আছি ধান্যকুড়ির আমাদের প্রথম ডেস্টিনেশন, যেটা হচ্ছে গায়েন রাজবাড়ি। একদম তার গেটের সামনে দাঁড়িয়ে আছি। রাজবাড়ির গেটটা দেখেই বুঝতে পারছো যে কতটা আভিজাত্যে ভর্তি জায়গাটা। এটা ইটালীয় স্টাইলে পুরোটা বানানো হয়েছিল। উপরে দেখো দেখতে পাচ্ছ একটা সিংহের সাথে দুটো সৈন্য লড়াই করছে। আর এই যে গেটটা, ওফ মানে সত্যি কথা গায়ে কাঁটা দিচ্ছে এই বাগান বাড়িটা দেখে। যেহেতু তালা লাগানো, ভেতরে ঢোকা হয়তো খুব একটা পসিবল হবে না, তবু আমরা দেখছি যদি অন্য কোনো দিয়ে ঢোকা যায়। এই যে বাগান বাড়িটা, দূরে দেখা যাচ্ছে আর একটা মেন রাজবাড়ি, যেটা গায়েন রাজবাড়ি। আমরা দেখছি ভেতরে যদি কোনোভাবে যেতে পারি। অ্যাকচুয়ালি আমি সোনালিকে আনিনি, কারণ হচ্ছে যে একটা ছোটো একটা ভাঙা জায়গা আছে দেওয়ালের এই বাগানবাড়ি ঢোকার জন্য, একটা লোকাল লোকের থেকে জানতে পারলাম। তো একটুখানি উপরে চড়তে হয়, জন্য ওকে বারণ করলাম তুই আসিস না, ও বাইরে ওয়েট করছে। আমি একাই ঢুকছি এই বাগানবাড়িতে। এই দেখো সামনের গেটটা এই যে বন্ধ, ও বাইরে ওয়েট করছে। আমার বহুদিন ইচ্ছা ছিল এই বাগানবাড়িটা একবার কাছ থেকে দেখার, আর সেই জন্যই একটু হলেও রিস্ক নিয়ে আমি ঢুকলাম। দেখা যাক ভেতরটা কতটা সুন্দর লাগে। মানে আমার মানে আজ পর্যন্ত বহু ভিডিওতে আমি দেখে এসেছি যে জায়গাটা একটা বেশ রোমাঞ্চকর লাগে, মানে এই স্টাইলের। বেসিক্যালি গায়েন বাগানবাড়ি বলতে পারো একটা এমন একটা জায়গা যেটা সত্যিকারের মানে তখনকার দিনে, মানে এটা প্রায় তো 200 বছর হতে চললো এই বাগানবাড়িটা, তখনকার দিনে একটা বিশাল বড় ব্যাপার, এত বড় একটা বাগানবাড়ি। এই দেখো সামনে গায়েন বাগানবাড়ি। ও মাই গড, দূর থেকে যা লাগছে না, মানে জাস্ট তোমাদেরকে আমি বোঝাতে পারবো না আমার কি দারুণ লাগছে। ও মাই গড, সামনে এত বড় একটা ঝিল, দূর থেকে বাইরে দেখছো মানে একটা মানে কি বলবো, দারুণ লাগছে। কি সুন্দর নিস্তব্ধভাবে দাঁড়িয়ে আছে দেখো একা একা বাড়িটা। এই সেই ঘাট যেখানে গায়েন পরিবারের জমিদারের বাড়ির লোক স্নান করতো। ভাবতে অবাক লাগে যে ইতিহাসকে কতটা কাছ থেকে আমি দেখছি আজকে। ওফ দারুণ। আমি ধীরে ধীরে রাজবাড়িটার একদম কাছে এসে গেছি। ও মাই গড, জাস্ট মানে আই ক্যান্ট এক্সপ্রেস মাই হ্যাপিনেস। সত্যি কথা বলছি, মানে এত এত সুন্দর একটা মানে রাজবাড়ি গিয়ে নিজের চোখের সামনে থেকে দেখা, ওফ জাস্ট তোমরা কল্পনা করতে পারছো রাজবাড়িটা এতটা ফাস্ট, এতটা বড় একটা রাজবাড়ি। ও মাই গড, সত্যি কথা বলছি মানে গাইস, মানে তোমরা কল্পনা করতে পারো না আমার কতটা ভালো লাগছে এই রাজবাড়িটাকে একদম কাছ থেকে দেখতে পেরে, এতটা কাছাকাছি।
এই সেই ঘাট, শ্যাওলা জমে রয়েছে প্রায় শতাধিক বছরের উপরে। আজকে এখানে কেউ নেই, একটা জনমানব কেউই নেই এখানে, আমি ছাড়া। আর সামনে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ একটা দানবের মতোই রাজবাড়িটা। একসময় কত অনুষ্ঠান হতো, কত লোকের আনাগমন হতো এখানে, কত হাসি খুশি, কত কিছু এই জায়গাটার মধ্যে দিয়ে ঘটে গেছে। আর আজকে দেখো পুরো নিস্তব্ধ, একটা প্রাণের এখানে সারা নেই পুরো জায়গাটাতে। একদম ভেতরে ঢুকছি, আমার যতদূর মনে হচ্ছে এখানে কোনো কোনো জায়গায় লেখা আছে ভিজিটিং আওয়ার। তারপরে দেখো এই সাইডে লেখা রয়েছে রোগীদের সামনে উচ্চস্বরে কথা বলা নিষেধ, ভয় পাওয়ার চেষ্টা করবেন না ওয়ার্ডে। এটা কি কোনো, আমার না মনে হচ্ছে এটা কোনো অ্যাসাইলামও হতে পারে, হয়তো পরে ইউজ হতো, এখন বন্ধ হয়ে গেছে জায়গাটা। ও মাই গড, দারুণ দারুণ লাগছে, দারুণ, মানে অকল্পনীয় ব্যাপার। আর একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, জাস্ট মানে এখানে একটা লোক ছেলের সাথে কথা বলে জানতে পারলাম, এটা হচ্ছে রাজবাড়ি, ঠিক আছে। একটা জিনিস তোমরা দেখো, এই কোণে একটা জায়গা বাড়ি দেখতে পাচ্ছ, ছোটো একটা বাড়ি রয়েছে। এই বাড়িটা কী জানো, এই বাড়িটা হচ্ছিলো ওই রাজবাড়ির ছেলে মেয়েদেরকে যেসব টিচাররা পড়াতেন ওদের জন্য এই আবাসিকটা তৈরি করা হয়েছিল ওনার জন্য। ওনারা এখানে এসে আবাসিকভাবে থাকতেন এবং এখান থেকে ডাইরেক্টলি ওখানে পড়াতে যেতেন। মানে বুঝতে পারছো কতটা মানে একটা লাক্সারিস ব্যাপার ছিল তখনকার গায়েনদের। গায়েন বাগান বাড়ি দেখার পর আমরা এবার চললাম বল্লভ রাজবাড়ি এবং শাহ রাজবাড়ির উদ্দেশ্যে। তো এখন দাঁড়িয়ে গেছি আমরা ধান্যকুড়ির আমাদের সেকেন্ড ডেস্টিনেশন, যেটা হচ্ছে শাহ রাজবাড়ি। তো আমরা শাহ রাজবাড়ি এসে পৌঁছে গেছি, দেখছি ভেতরে কথা বলে ঢোকা যায় কিনা। একদম আভিজাত্যে ভর্তি একটা বাড়ি। এই শাহ রাজবাড়িতে প্রি বুকিং ছাড়া প্রবেশ নিষিদ্ধ এবং ভিডিওগ্রাফির জন্যও প্রবেশ নিষিদ্ধ। তোমরা যারা এখানে একদিনের জন্য থাকতে চাও, এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে এবং কন্ট্যাক্ট পার্সনের নাম্বার স্ক্রিনে দেওয়া রইল। তো আমরা ধান্যকুড়িয়ার পরবর্তী যে রাজবাড়ি বল্লভ রাজবাড়ি তার সামনে একদম চলে এসেছি, অ্যান্ড আই হোপ এখানে ঢোকা যাবে। ভেতর থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। এই যে বল্লভ রাজবাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা, চলো ঢোকা যাক। অসাধারণ দেখতে এই রাজবাড়িটা, সত্যি অসাধারণ, কি বিশাল দেখতে পাচ্ছ। এটাই লক্ষ্য করেছো, এই রাজবাড়িটার উপরে দেখো অনেকগুলো পুতুল আকৃতি কিছু রয়েছে, সব কিছু ইটালিয়ান টাইপ অফ রয়েছে, সেজন্য একে অনেকে পুতুল রাজবাড়িও বলা হয়, একে পুতুল বাড়িও বলে। তো আমরা বল্লভবাড়ির একদম ভেতরে ঢুকছি। ওহ মাই গড, মানে অসাধারণ একটা ফিলিংস হচ্ছে, তাই না? দুর্দান্ত মানে খুব সুন্দরভাবে বানানো হয়েছে পুরো জায়গা। সত্যি দিস ইজ কল্ড প্রপার আভিজাত্য। বল্লভদের আভিজাত্য বুঝতে পেরেছো? মানে একদম ভেতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এত দারুণ, এত সুন্দর এই থামগুলোর, প্রত্যেকটা থামের কারুকার্য, প্রত্যেকটা জায়গারই সুন্দর সুন্দর আয়না বসানো। অ্যাকচুয়ালি রাজবাড়িটা না, এই রাজবাড়িটা হচ্ছে ভিডিও মানে শুটিং পারপাস মানে ব্যবহৃত হয়, ভাড়া দেওয়া হয়। এই বল্লভবাড়ির ডান দিকের একটা অংশ বেশ আমার চোখ কাড়লো, সেটা হচ্ছে যে এই পুরনো একটা দালাল বারান্দা। দারুণ লাগছে এই দালাল বারান্দাটা, তোমরা দেখো এটা কি সুন্দর একটা সাবেকি ব্যাপার আছে পুরো জায়গাটার মধ্যে। ওয়াও, এই রুমগুলো কেন ইউজ হতো দাদা? এই রুমগুলো মানে এগুলো কিসের? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, কাজের লোকেরা এখানে থাকতো। বল্লভবাড়ি দেখে আসার পরে বল্লভবাড়িতে কিছুটা এগিয়ে গেলেই পড়বে এই এত সুন্দর একটা রাসমঞ্চ।
যে না আম বাগানটা কতটা বড় দেখেছিস? আমরা যতদূর জানতাম যে সাউথের একটাই রাজবাড়ি আছে, কিন্তু এখানে এসে জানলাম সাউথের দুটো রাজবাড়ি। আগে যেটা দেখলাম সেটা হচ্ছে আদি রাজবাড়ি, আর এই রাজবাড়িটা হচ্ছে আমোদ প্রমোদের জন্য বানানো হয়েছিল। তো এটা দেখো, এখানে ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকেই দেখতে হবে। অ্যাকচুয়ালি এখানকার না প্রত্যেকটা রাজবাড়ি অসাধারণ, আর প্রত্যেকটা রাজবাড়ির স্টাইলটা একটু ইউনিক। প্রত্যেকটা রাজবাড়ি, সে তুমি সাউ বলো, বল্লভ বলো, গাইন বলো, প্রত্যেকটা রাজবাড়ির একটা ডিফারেন্ট স্টাইল আছে। একটু যদি কাছ থেকে দেখাই, এই রাজবাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, মিডিলটা না একটু অদ্ভুত রকমের। বেশিরভাগ রাজবাড়ির মিডিলটা কী থাকে, বড় চওড়া ফাঁকা থাকে, তো এখানে দেখো একটা মাঝখান থেকে একটা পিলার নেমে পড়েছে, তো সেটার জন্য একটু শোটা একটু অদ্ভুত লাগছে। একটু কাছে গিয়ে তোমাদেরকে দেখাই। মনে হচ্ছে এগুলো পরে বানানো হয়েছে, কারণ এই স্ট্রাকচারগুলো এখনকার না। আর এই রাজবাড়ি থেকে বেরিয়ে এই বাঁ দিকে দেখো কত বড় একটা বাগান রয়েছে, আম গাছে ভর্তি। গাছে হয়তো আম সেভাবে নেই, হয়তো লোকাল এখানকার লোকেরা সব পেরে নিয়েছে, কিন্তু প্রচুর আম গাছ ভর্তি বাগানটাতে। আর এখানে এসে একদণ্ড যদি বসতে পারো খুব ভালো লাগবে, কারণ ঠান্ডা শীতল ছায়া রয়েছে এখানে। বাড়িটার পেছন দিকটা, মানে পেছনের দিকের অংশটা বেশি সুন্দর। হ্যাঁ, এটা একদমই ঠিক বলেছিস, পিছনটাই অ্যাকচুয়ালি সুন্দর। মানে এক্সপেক্ট করা যাচ্ছে যদি গেটটা এখান থেকে হতো আরও বেশি ভালো লাগতো। অ্যাকচুয়াল গেটের ডিজাইন হচ্ছে যেমন হচ্ছে এটাই করেছে, কিন্তু সামনে থেকে গেট, মানে সামনের পোর্শনটা অতটাও ভালো লাগছে না, হ্যাঁ, এদিকে হ্যাঁ। রাজবাড়ি মনে হবে না, কিন্তু এই পেছন সাইডটা দেখলে মনে হবে একটা সত্যি মানে ভীষণ সুন্দর আছে। এটাই হচ্ছে কথা। তো তোমরা যেমন জানলে যে শাহবাড়িতে দুটো টোটাল শাহবাড়ি রয়েছে, একটা আদিবাড়ি আর একটা ভিলা বানানো হয়েছিল, বাংলো বাড়ি বানানো হয়েছিল। ঠিক তেমনই গাইনবাড়িও ঠিক সেরকমই। প্রথমে তোমার একটা গাইনবাড়ি দেখালাম, গাইন ম্যানশন, আর এটা হচ্ছে মেন আদিবাড়ি গাইনদের, যেটা এটা প্রথম বানানো হয়েছিল। এবার মুশকিলটা হয়েছে কি, এখানে কিন্তু এখানে 12টা পর্যন্ত, মানে বেলা 12টা পর্যন্ত ঢুকতে দেয়, মানে ঢুকে তুমি ভিডিও ফটো করতে পারবে, কিন্তু 12টা বেজে গেলে এখানে ঢোকা যায় না। হ্যাঁ, তো এটাই চাপের। তো বাইরে থেকে আপাতত পুরোটা দেখে নাও, যথেষ্ট সুন্দর দেখাও যাচ্ছে। জাস্ট 2 মিনিটের জন্য ভেতরে ঢোকার পারমিশন পেলাম, মানে যেহেতু 12টা বেজে গেছে, তো ওই একটা কাকা উনি পারমিশন দিলেন। জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি পুরো জায়গাটা দেখিয়ে দিই। এবং সামনে একটা বড় খিলান রয়েছে, আর এই হচ্ছে পুরো জায়গাটা চারপাশ থেকে। এত ভাস্ট এই জায়গাটা না। আর মনে হয় সামনে ওই বাঁদিকে কোনো মন্দির রয়েছে, ওখানে পূজার মন্দির রয়েছে, পূজার মণ্ডপ রয়েছে, আর এই হচ্ছে পুরো জায়গাটা। তো আজকের আমাদের এই ভিডিওটা এই গাইনবাড়ির সামনে শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম বেশ কিছু ঐতিহাসিক জায়গা দেখাবো, তো পুরো ভিডিওটা দেখলেই দেখতে পাবে কী কী দেখালাম, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। Yeah.